মাছ কাঁকড়া মধু বাঘ না আসে শুধু। ভারত এবং বাংলাদেশ মিলিয়ে 10,200 বর্গ কিলোমিটার অঞ্চল জোড়া সুন্দরবন এক অতি বৃহৎ বদ্বীপ ও পৃথিবীর একমাত্র ঘন সন্নিবিষ্ট ম্যানগ্রোভ অরণ্য। প্রতি বছর আসে ঝড় আর ঢেউ, ভেসে যায় বাড়ি ঘর, চাষের জমি। নদীর লবণাক্ত জল নষ্ট করে দেয় ফসল। বছরের পর বছর একইভাবে চলে এই বিভৎসতা। হাজারো আবেদনে ধুলো জমে সরকারের ঘরে, কিন্তু তবু পাকাপোক্ত নদীর বাঁধ হয় না। আর তাই নিতান্ত বাধ্য হয়েই জঙ্গলে যেতে হয় সুন্দরবনের হাজার হাজার প্রান্তিক মানুষকে। শুধু দুটো ভাতের আশায় রোজ নদীতে ভাসে নৌকা। খানিকটা ভালো থাকার চাহিদায় প্রতি বছর বাঘের পেটে আর সাপের ছোবলে মারা যান কয়েকশো মানুষ। জীবন যুদ্ধে রোজ ক্ষতবিক্ষত সুন্দরবন যেন সত্যি ম্যান ভার্সেস ওয়াইল্ড। সুন্দরবনবাসীদের প্রধান জীবিকা এখন হয়ে দাঁড়িয়েছে মাছ কাঁকড়ার শিকার ও মধু সংগ্রহ। মধু সংগ্রহ বছরে একবার করা হলেও মাছ ধরা চলে সারা বছর ধরেই। মাছ ধরা সুন্দরবনের অর্থনীতিতে সর্বাধিক অবদান রাখে। জানলে অবাক হবেন, এই বিচ্ছিন্ন দ্বীপগুলির প্রায় 70% বাসিন্দা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাছ ধরার সাথে জড়িত। বিশাল গলদা চিংড়ি থেকে শুরু করে সুস্বাদু ইলিশ, সুন্দরবনে মাছ মেলে হরেক রকম। এক নৌকা মাছের দাম হয় লক্ষাধিক টাকা। তাই হাজার হাজার মানুষের জন্য একমাত্র কার্যকরী পেশা হয়ে দাঁড়ায় মাছ ধরা। অনেক দুর্লভ মাছ থেকে আবার ওষুধ তৈরি করা হয়, যার ফলে সেই মাছের মূল্য হয় আকাশ ছোঁয়া। এই ধরনের মাছ সাধারণত নিলামে ওঠে এবং লাভ্যাংশ ভাগ করে নেন মাঝিরা। কিছুদিন আগে একজন মাছ পেয়েছিল তেলেভলা বলে, একজন 5 জনই গেছিল, একজন করে পেয়েছে 4,70,000 করে। এবার আমরা প্রথম থেকে দুর্গাপূজা পর্যন্ত পেয়েছি 2,62,000 টাকা একজন পেয়েছি। এবার আমরা কি হচ্ছে কি দুর্গাপূজা পর্যন্ত 2 মাস জঙ্গল করেছি, আর ওই 2 মাসে কি আমরা বাইরে কামাতে পারবো না। সেই হিসাবে আমাদের গ্রামের যত ব্যাচেলার ছেলে আছে সবাই ওই জঙ্গল। কিন্তু বড় এবং ভালো মাছ ধরার লোভ মানুষের বিপদ ডেকে আনে। বেশিরভাগ জেলে আরো ভালো মাছ ধরার আশায় জঙ্গলের কোর এলাকায় প্রবেশ করে। ভাগ্যবানরা অক্ষত অবস্থায় ফিরতে পারলেও প্রতি বছর বেঙ্গল টাইগার দ্বারা আক্রান্ত হবার বা বন বিভাগের হাতে ধরা পড়ার ফলে লাইসেন্স স্থগিত হওয়ার শতাধিক ক্ষেত্রে একই কথা বলা যায় না। ওই যে কথায় বলে না, বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 36। স্বাভাবিকভাবেই এই কাজ ঝুঁকিপূর্ণ এবং প্রায়শই এর পরিণতি হয় মর্মান্তিক। শহরে কাঁকড়াও বিক্রি হয় ভালো মূল্যে। খুচরো বাজারে 1 কেজি বড় কাঁকড়ার দাম ওঠে প্রায় 800 থেকে 1000 টাকার মধ্যে, যা জেলেদের জন্য অত্যন্ত লাভজনক। কিন্তু এতে ঝুঁকিও বেড়ে যায় বহুগুণ। কাঁকড়া ধরা বেশ কঠিন এবং সময় সাপেক্ষ। কাঁকড়া সাধারণত জলাবদ্ধ জমিতে বেশি পাওয়া যায়, যখন জোয়ারের জল নেমে গিয়ে ভাটার চর জেগে ওঠে। মাটির উপর কাঁটার মতন জেগে থাকা শ্বাসমূল থেকে শরীর রক্ষা করে মাটি খুঁচিয়ে ধরতে হয় কাঁকড়া। আর তাই কাঁকড়া ধরতে জেলেদের স্বয়ং রয়্যাল বেঙ্গল টাইগারের ভূমিতে পা রাখা ছাড়া উপায় থাকে না। ক্ষণিকের অসতর্কতায় প্রায়ই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। মধু খোঁজা মানে বাঘ খোঁজা, এই প্রবাদ সুন্দরবনের প্রতিটি মানুষের মুখে মুখে ঘোরে। বাজারে প্রাকৃতিক মধুর দাম ও চাহিদা বৃদ্ধি প্রায় প্রতি বছর। শীত কমলেই মৌলেরা বেরিয়ে পড়ে মধু সংগ্রহ করতে। বিশাল সুন্দরবনের প্রায় প্রতিটি দ্বীপেই পাওয়া যায় মধু। সাধারণত বাজারে খলসি আর হেতাল ফুলের মধুর দাম পাওয়া যায় সব থেকে বেশি। আর সেই হেতাল গাছের নিচে তৈরি হওয়া প্রাকৃতিক সুদীর্ঘ সুড়ঙ্গই রয়্যাল বেঙ্গল টাইগারের প্রিয় বাসস্থান। স্বাভাবিকভাবেই তাই মধুর অন্বেষণে বাড়ে মানুষ পাখের মুখোমুখি সংঘর্ষ। মধুর লোভে মৌমাছির চাকে গর্ত করে দেয় বাঁদর। মিষ্টি সেই সুবাস ডেকে আনে বাঘকেও। মধু খেয়ে শান্ত হয়ে অপেক্ষা করে সুন্দরবনের বাঘ। সহস্র বছরের অভিজ্ঞতার ফলে সে জানে যে মানুষ মধু খুঁজতে আসবেই। মৌলেরা জানেন যে বিপদ আসতে পারে যখন তখন। প্রচলিত রীতি অনুযায়ী তাই মন্ত্র পড়ে ঘর বেঁধে মধু সংগ্রহ করতে যান তারা। না, ঘর তো বন্ধ করতেই হয়। ঘর না বাথরুম করে গেলে ঘরে সব তো বাচ্চা কাচ্চা আছে না। আমার আত্মাটা জঙ্গলে গেলে গিয়ে আমার যদি কোনো বিপদ হয়ে যায়, কোনো যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে আমার আত্মা এসেই তো আমার ঘরে তো। নদীর এপার ওপার 2 বাংলা। ইতিহাসে 2 বাংলা আলাদা হয়েছিল, কিন্তু সুন্দরবনের মাছ, বাঘ, নদীর জল এক হয়েছে প্রকৃতির ইচ্ছায়। ভারতের শেষ ওয়াচ টাওয়ার বুড়ির ডাবরি থেকে দেখা যায় সেই আপাত অদৃশ্য কিন্তু ভীষণ প্রাসঙ্গিক লাইন অফ কন্ট্রোল। বুড়ির ডাবরিতে আছে এক সুদৃশ্য ক্যানপি ওয়াক। আকছার দেখা মেলে বাঘের পায়ের ছাপ। ক্যানপি দিয়ে ওয়াচ টাওয়ারে উঠলে দেখা মেলে হরিণ বা বন শুকরের।
মিষ্টি জলের পুকুরের জল খেতে আসে অপূর্ব সুন্দর সব পাখি। সময় নিয়ে বসলে দেখা মেলে বাঘেরও। এপাশে বাঘ, ওপাশে বর্ডার, মাঝে জল আর সুন্দরবনের প্রথম এলওসি। নদীতে বইতে দেখা যায় দুই দেশের নৌকা। চেনার একমাত্র উপায় জাতীয় পতাকা। নদীর মাঝের অদৃশ্য সীমানা পেরিয়ে আসে না অন্য পারের নৌকা, কিন্তু কিছু জলদস্যু ওপার বাংলা থেকে এসে সর্বশান্ত করে দিয়ে যায় এপারের মাঝিদের। 2014-15-তে আকছার জঙ্গল টপকে লোকালয়ে এসে পড়তেন দক্ষিণ রায়, আর তা রুখতেই তৈরি সুন্দরবনের দ্বিতীয় লাইন অফ কন্ট্রোল। গোসাবা, পীরখালী সহ একাধিক এলাকায় গেলে দেখতে পাওয়া যায় এই জালের বেড়া। বাঘ যাতে লোকালয়ে ঢুকতে না পারে তার জন্য টাইগার ফেন্সিং করা রয়েছে। এলাকাবাসীদের সুরক্ষার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু সেখানেও সমস্যার সম্মুখীন হন এলাকাবাসীরা। মানে আমাদের বাড়িতে বসে আছি, টিভি দেখছি, গন্ধ বেড়াচ্ছে, কি গন্ধ, কিন্তু বাঘ পেরিয়ে এখান থেকে ওই পাড়ায় চলে গেছে। বাঘের গা তো গন্ধ, পচা গন্ধ, ও তো সব কিছুই খায়, আর ওর গা তো গন্ধ। আমরা বসে টিভি দেখছি, আজকে এত গন্ধ বেড়াচ্ছে কেন? কিন্তু ওর দিবি শীতের সময় বেশি পাড়ায়, তখন নদী নিস্তব্ধ হয়ে যায়, ওই তখনই পাড়ায়। পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের ওপর দিয়ে যে ঝড়গুলি বয়ে যায় সেগুলি প্রায়শই বিধ্বস্ত করে সুন্দরবনকে। এই ঝড়ের ফলে ভেঙে যায় টাইগার ফেন্সিংগুলিও, আর রাত নাপলেই বাঘ চলে আসে লোকালয়ে এবং সীমানা পেরোনোর ভয়াবহতা ফুটে ওঠে তখনই। বাঘ যেমন খাবারের লোভে লোকালয়ে ঢুকে পড়ে, তেমনি মানুষও মাছের লোভে ঢোকে তার রাজত্বে, আর তখনই ঘটে অ্যাক্সিডেন্ট। অকারণেই ম্যান টাইগার কনফ্লিক্ট রুখতে বন দপ্তর আলাদা করে দিয়েছে কোর এরিয়া ও রিজার্ভ ফরেস্ট। কোর এরিয়াতে মৎস্যজীবীদের মাছ ধরা নিষেধ। আদিম জঙ্গল ও মনুষ্য সভ্যতাকে আলাদা করে সুন্দরবনের এই তৃতীয় লাইন অফ কন্ট্রোল। সুন্দরবনের বিপদ চুপিসারে পেছনে এসে দাঁড়ায়, সুযোগ বুঝে আক্রমণ করে। তাই বাঘ হোক বা বাংলাদেশি জলদস্যু, জলে জঙ্গলে সীমানা পেরোলেই ধাওয়া করে বিপদ। আর সুন্দরবনের অদৃশ্য লাইন অফ কন্ট্রোল যখনই কেউ মানে না, তখনই ঘটে যায় দুর্ঘটনা। প্রতি বছর সুন্দরবনে বাঘের কবলে পড়েন শত শত মানুষ। মৌলে আর মাঝি, প্রাণ যায় উভয়েরই। বাঘ যদি একবার নিজের শিকার শনাক্ত করতে পারে এবং আক্রমণ করে, তবে তার থাবার মুখ থেকে পালানো প্রায়শই অসম্ভব হয়। রয়্যাল বেঙ্গল টাইগার একটি ধৈর্যশীল প্রাণী। সে অপেক্ষা করে এবং পরিকল্পনা করে, পর্যবেক্ষণ করে, তারপর আক্রমণ করে। বেঙ্গল টাইগার এতটাই অভিযোজিত যে এটি নীরবে নৌকায় লাফিয়ে শিকার নিয়ে অদৃশ্য হয়ে যায়। বাঘের আক্রমণে নিহতদের বেশিরভাগ মৃতদেহ সাধারণত কয়েকটি মাংস টুকরো হিসেবে পাওয়া যায়। বাঘরা পেছন থেকে লাফিয়ে আক্রমণ করে এবং তাই তার বিশাল পাঞ্জার থেকে বাঁচার সুযোগ প্রায় শূন্য। বাঘের আক্রমণে প্রাণে বেঁচে যাওয়ার ঘটনা সত্যি বিরল, এবং আরও বিরল এমন মানুষ যে প্রকৃতপক্ষে মহান রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে লড়াই করেছে এবং জীবিত ফিরেছে। আমার নাম সুদর্শন সর্দার। আমি পড়াশোনা জানি, বিয়ে বুদ্ধি, কোনো কাজকর্ম না পাওয়াতে এই জঙ্গল করে খাই। আমাদের এখানে দুর্গত এলাকা, প্রতি বছর বন্যায় ভেঙে যায় বাঁধ, কোনো চাষবাস হয় না। আজ থেকে 2 মাস আগে আমি সুন্দরবন জঙ্গলে মাছ ধরতে যাই, এবং নদীটার নাম হচ্ছে ঝিলা 5 নম্বর নদী। আমি সেই দিন প্রথম যেদিনকে জঙ্গলে যাব, বাড়ি থেকে গিয়ে 2 দিন মাছ ধরার পর আমরা নৌকো ধার দিয়ে যাচ্ছিলাম। ধার দিয়ে যেতে যেতে বাঘটা মোটামুটি আমি নৌকোর এরকম পাছায় বসছিলাম। পাছায় বসাতে দেখে না জঙ্গলে একটা শব্দ হচ্ছে বলে আমি বলি কিছু একটা শব্দ হয়েছে, রেডি হ। তারপর বাঘ আস্তে 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 এরকম মাটি গিয়ে শুয়ে এসছে। দেখি না আস্তে করে মুখটা উঁচু করেছে। মুখটা উঁচু করতে আমি বলছি এই দেখ বাঘ আসছে, তোরা সবাই সাবধান হ। বলতে গিয়ে বাঘ ছুটে এসে খুব জোর, এসে নৌকোর জাম দিয়ে পড়ে। দিতে ওরা 4 জন পড়ে যায়। আমি জানি একটা জিনিস, বাঘের দেখা সাপের লেখা, যাকে ধরে তাকেই টার্গেট করে। আমি ওই সাথে সাথে জাম দিয়ে নৌকোর সামনের দিকে চলে এসেছিলাম। তারপর কি মনে হলো যে আমি এমনিতে মরে যাব। তারপর ছুটে গিয়ে বাঘের আমাকে দ্বিতীয়বারে এরকম জাম দেয়। আমি বাঘের গলা ধরে নিই, গলা ধরে তার পায়ে লাথি মেরে 10 কিলো গ্রাবি চাই কি আমার নখ আউট হয়ে গেছে, পা দুটো আটকে দিই এবং তার বুকে এই পাটা তুলে দিই, এখানে চোর আছে দিয়ে, আর সেই মতো বাঘের সঙ্গে আমার লড়াই হয়। লড়াই হতে আমি চিৎকার চেঁচামেচি করি। ওরাতে তখন একটা আমাদের কাঠ থাকে, সেই কাঠটা ভেঙে যায়। সেই ভাঙা অবস্থায় আমার ভগ্নিপতি এবং আমার সাথীরা এসে তারপর ডাকতে তারা এসে বাঘকে মারধর করে। তারপরে মারধর করতে হাতাটা আস্তে করে ধারা ঢুকে গেছিলো। তারপর আস্তে আস্তে আমি ভাবছিলাম যে মারধর করছে তাহলে বাঘ ছেড়ে চলে যাবে।
কিন্তু তা সত্ত্বেও যায়নি, এসে আমার ঘুরে হাতটা মারে। তার আমি টেনে বের করে তার বাঘকে লাথি মারি এবং আমার সাথীরা, আমার ভগ্নিপতি প্রচুর বাঘকে ফাড়া মাছ দিয়ে মারতে তারপর বাঘ জলে পড়ে যায়। হাসপাতালে সুদর্শনের 1 মাসেরও বেশি সময় লেগেছিল হাঁটতে। বাঘ তার মুখে ভয়ঙ্কর আক্রমণ করেছিল এবং তার পক্ষে কথা বলা এবং খাওয়া এখনো বেশ অসুবিধার। অসংখ্য নখের চিহ্ন এবং একটি ভাঙা পা এই দুর্ঘটনার প্রমাণ রেখে গেছে সুদর্শনের শরীরে। সুদর্শন জানে যে সে সাহসী এবং ভাগ্যবান যে বাঘের চোয়াল থেকে অন্যদের তুলনায় কম ক্ষতবিক্ষত হয়ে ফিরেছে, কিন্তু কমেছে ক্ষমতা। এখনো তাজা বেশ কিছু ঘা। তার পক্ষে এখনই জঙ্গলে যাওয়া সম্ভব নয়। সে বা তার পরিবার চায়ও না সে আর জঙ্গলে যাক। কিন্তু উপায় কি আছে সুদর্শনের? বাংলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই মানুষগুলো ও তাদের বেদনাগুলো উন্নয়ন থেকে দূরে। অদ্ভুত এই যে জলে কুমির ডাঙায় বাঘের রাজত্বের সবচেয়ে কাছাকাছি ভালো হাসপাতাল কয়েক ঘন্টা দূরে এবং বেশিরভাগ রোগী স্রেফ সময়ের পরীক্ষায় সুন্দরবনে মৃত্যুবরণ করে। যদিও সরকার কর্তৃক বেড়াজাল বাঘকে গ্রাম থেকে দূরে রাখতে সাহায্য করে, কিন্তু তা মৎস্যজীবীদের জীবন রক্ষা করে না এবং কৃষিজমি রক্ষা না করলে বাঘের আক্রমণ কমবে না। নদীবাঁধ প্রয়োজন খুব তাড়াতাড়ি। অনিশ্চয়তার মেঘ সুদর্শনের বাড়ির চারপাশের বাতাসে ভর করে। তিনি যথেষ্ট সাহস দেখিয়েছেন বাঘের মুখে, কিন্তু কমেছে কার্যক্ষমতা, বাড়ছে চাপ। কি হবে বাঘের মুখ থেকে বাড়ি ফেরা সুদর্শনের? পৃথিবীর অন্য কোথাও বাঘ কদাচিৎ মানুষ হত্যা করে, কিন্তু সুন্দরবনের বাঘ একেবারেই আলাদা। রয়্যাল বেঙ্গল টাইগার হলো ভারত এবং বাংলাদেশের উভয়েরই জাতীয় প্রাণী। বাংলাদেশের মুদ্রার থেকে শুরু করে বাজারজাত খেলনা, বাংলার বাঘ একটি বিশ্বব্যাপী সাংস্কৃতিক আইকন। প্রতি বছর অগণতির পর্যটকরা ক্যামেরা হাতে তার এক ঝলক দর্শন পাবার জন্য ভিড় জমায়, কিন্তু স্থানীয়দের কাছে তিনি যেন আতঙ্কের আর এক নাম। বাংলার বাঘের রহস্য যেমন প্রাচীন, তেমনই আতঙ্কের। সঙ্গত কারণেই বেঙ্গল টাইগারকে মানুষ ভয় পায়। সুন্দরবনের বাঘেরা শত শত বছর ধরে মানুষ শিকার করে আসছে। জিনগতভাবে অনুরূপ এই বাঘগুলি সমগ্র ভারতীয় উপমহাদেশ জুড়ে পাওয়া যায়। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাঘ এই রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু সুন্দরবনের বাঘরা পৃথিবীর আর অন্য কোনো বাঘের মতন আচরণ করে না। প্রকৃতপক্ষে কোনো প্রজাতির আর কোনো শিকারী এত নৃশংসভাবে মানুষকে হত্যা করার চেষ্টাও করে না। প্রায়শই গ্রেট সাইবেরিয়ান টাইগারের চেয়েও বেশি হিংস্র এবং দৃঢ় প্রতিগ্র বেঙ্গল টাইগারকে যুগ যুগ ধরে ভয় করা হয় এবং পূজা করা হয়। এতটাই সে মহিমান্বিত যে ডোরাকাটা স্তন্যপ্রায় দক্ষিণ রায়ের ক্রোধ থেকে রক্ষা পেতে হিন্দু ও মুসলমানরা বনবিবি নামক এক দেবীর পূজা করেন একত্রে। জঙ্গলের মানুষের জীবনের লড়াই রোজকার ডাল ভাতের মতন। জীবিকার কারণে মাছ কাঁকড়া ধরা, মধু সংগ্রহ করতে যাওয়ার সময় বাঘের মুখোমুখি হওয়ার ভয় ও আতঙ্ক ছড়িয়ে থাকে সবসময়। নিয়তিকে মেনে নিয়ে তবু রোজই ভাসে নৌকা। কেউ বাড়ি ফেরে, কেউ ফেরে না। এমনই ভয়ঙ্কর সুন্দরবন জীবন। কিন্তু এই এপিসোডে এমন এক মানুষের চলে যাওয়ার গল্প শুনব যে এইসবের থেকে অনেক দূরে থেকেও সেফ নস্টালজিয়ায় বইতে গিয়ে হয়েছিলেন বাঘের শিকার। 9 জানুয়ারি সজনেখালি সুদর্ণখালি দেখিয়ে যখন দোমাকি ঢুকি তখন 12টা 20 আমি দেখতে পাচ্ছি যে একটা বাঘ দোমাকির প্রথম ঘাটে পারবে। আমাদের ওই পশ্চিমে একটা জঙ্গল আছে দোমাকির, ওই জঙ্গলে গেছে। ছেলে গিয়েছিল মাছ ধরতে সোমবার 8, আর ওই দিন ছিল 9 তারিখ সোমবার। আমি ছেলের সাথে কথা হয়েছে 5 থেকে 6 বার। আমি বাবা, উনি ছেলে। আমি বলতে পারিনি যে প্রদীপ তুই এই দোমাকি নামবি না, কোথাও পুজো দিবি না। ওকে বলেছি তুই চান খাওয়া দাওয়া করবি, খেয়ে দিয়ে বিদ্যা নদীর মাঝখান দিয়ে জোয়ার ধরে যাবে, ওই জোয়ারে তুই বাড়ি চলে যাবি। ওকে আমার বলতে একদম মনে নেই যে যে প্রদীপ তুই নামবি না, আর এরম বাঘ দেখা গেছে, আমিও দেখেছি, এই কথাটা আমার মনে হয়নি। যখন বেলা 2:20 বাজে তখন আমার কাছে ফোন যায়, একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। আমি বলি কার? না বলছে প্রদীপে। আমি বলি কোথায় ঘটেছে? না দোমাকির এই ধারে পুজো দিচ্ছিল। যখন ও বাতাসা এবং ধূপ নিয়ে এসে দেয়, ঝাঁপিয়ে যখন ধূপটা গাঁথে তারপর বাতাসাটা দেয়, দেখছে উপর থেকে ছুটে আসছে। ও ছুটে আসা দেখেছে, দেখে ও ছুট মেরেছে। সেখানে মাটিটা খুব শক্ত, ওর পাটা ঠিক মতন টিপ বসেনি, যার ফলে ও পড়ে যায়। পড়ে যাওয়াতে ও বাঘের দিকে তাকিয়ে থাকার জন্য ওকে বাঘ এসে অ্যাটাক করে ওনার গলাতে। তা আমি তখন বলছি যে বাবু কিরম আছে প্রদীপ?
না বলে অজ্ঞান হয়ে গেছে। তখন আমার এক হাতে সুগান মানে টিয়ারিং, এক হাতে মোবাইল ফোন। আমি খুব কান্নাকাটি করছি। ওই দিন ওইখান থেকে লাগে 1 ঘন্টা 15 মিনিট, আমি এসছি সেদিন 30 থেকে 35 মিনিট। তা আমি সুগানও ধরে আছি, কান্নাও করছি। লোক প্রচুর বোটের দিকে ঝেঁপে আসছে দেখার জন্য। আমি কেউ উঠবেন না, এক্ষুনি ওকে হসপিটালে ভর্তি করতে হবে। মোটামুটি নিয়ে যখন যাই তখন ডাক্তারবাবু বলে যে মারা গেছে। সেই দিনের যে ঘটনা আমি জীবনে কোনোদিন ভুলবো না। একটা শিক্ষিত ছেলে 18 ফেব্রুয়ারি চাকরি করবে ডবল এমএ, সেই ছেলে বাবার কাছ থেকে চলে গেলে কি কষ্ট হয় সবাই জানে সেটা। পশ্চিমবঙ্গের বন দপ্তরের মাধ্যমে জানা যায়, সুন্দরবনের বাঘের আক্রমণে গত 2 বছরে 30 জন মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের মতামত, বাঘের কারণে মৃত্যুর সংখ্যাটা অনেক বেশি, কারণ কোর এলাকায় মারা যাওয়া জেলেদের এই হিসেবের মধ্যে ধরা হয় না। যখনই আমার শ্বশুরটা যখনই পাস করতে যায় অনেক করে টাকা নেয়, যে তখন তো বলে না যে এটা কোর এরিয়া, এটা বন্ধ এরিয়া, সেটা তো বলে দেয় না। যখনই অ্যাক্সিডেন্ট হয় তখনই বলে এটা কোর এরিয়া। তাহলে তার আগে তো বলা দরকার এইগুলো কোর এরিয়া কি এটা বন্ধ এরিয়া, এসব তো কিচ্ছুই বলে না। তখন টাকা নিয়ে 500 করে ছেড়ে দেয়। তাহলে এটা তখন বলা দরকার ছিল। যখনই অ্যাক্সিডেন্ট একটা কেস ঘটে যায় তখনই শুনি যে এটা কোর এরিয়ার ভিতরে হয়েছে, কোনো টাকা পয়সা পাওয়া যাবে না। এই 3 বছর হয়ে গেছে তো আমরা কিচ্ছুই পাইনি। আইন লঙ্ঘনের কারণে মেলে না ক্ষতিপূরণ। সুন্দরবনের গ্রামে গঞ্জে কান পাতলেই শোনা যায় অভিযোগ। কিন্তু এসবের পরেও কি মানুষজন ভীত? তারা কি তাদের বংশ পরম্পরার জীবিকা ভয়ে বন্ধ করে দেবে, নাকি এই রকম ঘটনা বারবার ঘটলেও তারা জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যাবে? কি বলছে নতুন প্রজন্ম? আমাদের মেন ব্যবসা মাছে। জঙ্গলে যতই অ্যাক্সিডেন্ট হোক যাই হোক না কেন, আমাদের মাছ ধরাটাই কাজ। সব উপরওয়ালার ইচ্ছা, যদি বাঁচালে ওই বাঁচাবে, মারলে ওই মারবে। যে 1 সেকেন্ডের মূল্য কেউ দেবে না। আমরা যে কাজ করি একটু চোখের এদিক ওদিক হলেই কখন ধরে নিয়ে চলে যাবে, আর 4টে লোক কিছু করতে হবে।